আজকের গল্প লেখিকা জলি সাহার সৃষ্টির পরিসর। মাসখানেক আগে বৌমার সাধের দিন। শাশুড়ি ঠোঁট উল্টে বললেন, আদিক্ষেতা, আমরা যেন বাচ্চা জন্ম দিইনি, আমাদের তো কেউ এত যত্ন করেনি। ছেলে অর্ক আর বৌমা অনামিকা দুজনেই এই কথায় সামান্য মন খারাপ করলেও রাগের ভাব প্রকাশ না করে শান্তভাবে বুদ্ধি করে জবাব দেয়। ছেলে মৃদু হেসে বলে, কেন মা, যত্ন করাটা কি খারাপ? তুমি চাও না যে তোমার নাতি বা নাতনি আসছে সে সুস্থ হয়ে জন্মগ্রহণ করুক? আগের দিনের তুলনায় এখন আমরা বিজ্ঞান আর স্বাস্থ্যের গুরুত্ব বেশি বুঝি, তাই একটু বাড়তি খেয়াল রাখছি। আগে প্রসূতি ও শিশু মৃত্যুর হারও অনেক বেশি ছিল মা। শাশুড়ি মুখে আর কথা না বললেও মনে মনে যেন একটু দ্বিধায় পড়েন। অনামিকার তখন নিজের মায়ের কথা খুব মনে পড়ছিল। অনামিকা অর্ককে আড়ালে ডেকে বলে, আমাকে মায়ের কাছে রেখে এসো অর্ক। অর্ক অনামিকাকে এই সময় চোখের আড়াল করতে চায়নি। বাপের বাড়িতে বয়স্ক বাবা মা রয়েছেন, হঠাৎ যদি কিছু হয়, সেখানে থেকে নার্সিংহোম অনেকটাই দূরে। সবকিছু চিন্তা ভাবনা করে অর্ক তার কাছেই থাকা নিরাপদ মনে করে। অনামিকার ভ্রূণ থেকে বাচ্চার গঠন সঠিকভাবেই হতে থাকে। প্রতি মাসে চেক আপ, ডাক্তার দেখিয়ে আসার সময় রোজ নিয়ম করে ডাব খাওয়ানো, পছন্দের ফল কিনে আনা, প্রয়োজনীয় ওষুধ কিনে আনা, সবকিছু অর্ক ভীষণ মনোযোগ দিয়ে দায়িত্ব নিয়ে করে, কোনো ত্রুটি রাখে না। অনামিকার যখন গর্ভাবস্থার মাঝামাঝি, তখন অর্কের যত্ন আরও নিবিড় হয়। রাতের বেলা যখন অনামিকা ঘুমিয়ে পড়ত, অর্ক তার পেটে আলতো করে হাত রেখে মাথায় হাত বোলায়। সে অনুভব করে বলে, খুব কষ্ট হচ্ছে অনু, আর অনামিকার কপালে আলতো করে দুটো ঠোঁট ছুঁয়ে দিত। একদিন অনামিকা মন খারাপ করে স্বামীকে বলেন, আমার শরীরটা ভারী হয়ে যাচ্ছে, আমি আর সুন্দর নই। অর্ক একটু ধমকের সুরে বলে, অনামিকা, তোমার শরীরের প্রতি খেয়াল রাখো, অযথা উদ্ভট সব ভাবনা তোমার কেউ কি তোমায় বলেছে অনু? তুমি জানবে তুমি এখন একা নও, সর্বদা হাসি খুশি থাকবে, পজিটিভ থাকবে এবং পজিটিভ ভাববেও। কাজের মাসি মিনতিদি রান্নাঘরে দরজায় দাঁড়িয়ে কথাটা শুনেছিলেন। তিনি এগিয়ে এসে অনামিকার মাথায় হাত বুলিয়ে বলেন, ছি মা, এমন কথা বলো না, জানো তো গর্ভবতী নারীর রূপ ঈশ্বর নিজে গড়ে দেন। এই সময় সে আরো লক্ষ্মী প্রতিমা হয়ে ওঠে। তার ভেতরে আরেকটা প্রাণ আছে, সেই প্রাণের তেজ তার চোখে মুখে চুলে হাতে ফুটে ওঠে। এ রূপের তুলনা হয় না। হঠাৎ স্টিলের গামলায় হাতা বাজানোর আওয়াজ, টং টং করে, খুব পরিচিত আওয়াজ। ওই যে ফুচকাওয়ালা এসেছে, প্রতিদিন রোজ বাড়ির সামনে দিয়ে এই রকম আওয়াজ করে সে যায়। প্রেগনেন্সির আগে প্রায় দিনই তারা খেত। আওয়াজ শুনে একটু দ্রুত গতিতে সে বারান্দায় আসে, অর্ককে হাঁক দেয়, অর্ক শুনছো, আমার না ফুচকা খাওয়ার ইচ্ছা করছে। এই বলে সে বায়না শুরু হয়, হুম, একদম নয়, বাইরের খাওয়া চলবে না, মিনতিদি ফুচকা বানিয়ে দেবে, তুমি খাবে। ঠিক আছে বাবা, আইসক্রিমটা তো খেতে পারবো নাকি? অর্ক মুচকি হেসে বলে, যথা আজ্ঞা ম্যাডাম, একটু ওয়েট করো, অনলাইনে আনিয়ে দিচ্ছি। তুমি একা একাই খাবে আর আমরা তাকিয়ে তাকিয়ে দেখব? সেটা হবে না কো, আমরা সবাই খাবো। শাশুড়ি মা পাশেই ছিল। অর্ক মার দিকে চেয়ে বলে, কি মা, আজ তোমারও মন চাইছে নাকি? আচ্ছা, কার কোন ফ্লেভারের আইসক্রিম পছন্দ সেটা আমাকে এক্ষুনি বলো। মিনতিদি, তুমি চুপ কেন? জলদি জলদি, হারিয়াপ হারিয়াপ। আর কিছু? ক্যাডবেরি অনামিকা? না না, এত মিষ্টি খেও না। অনামিকা মাথা নাড়ালো ধীরে ধীরে। না না। অর্ক ফোনে খুঁজে দেখছিল। অনামিকা, তুমি যে ফ্লেভারটা চাইছো সেটা সোল্ড আউট।
আমি গিয়ে নিয়ে আসছি। কাজের মাসি হেসে বলে, হ্যাঁ গো বৌদি, এই সময় এরকম হয়, আমারও হতো। এই যে তোমার বর রাত বিরেতে তোমার জন্য এত কষ্ট করে আনছে, তাতেই সব ঠিক থাকবে। বলো তো, তোমার মনটা আনন্দ লাগছে না? আইসক্রিমটা বড় নয় গো, তোমার যত্ন নিচ্ছে, তোমার খেয়াল রাখছে, কে এত ভাগ্যি করে আসে বলো তো? বস্তুত স্বামীর যত্নের ত্রুটি থাকে না কোনোভাবেই। সে সময় মতো চেক আপে নিয়ে যাওয়া থেকে শুরু করে রাতে স্ত্রীর পাশে বসে বই পড়া, পায়ে মালিশ করা, সবই করে। অনামিকা তখন সস্নেহে স্বামীকে দেখেন, আর মায়ের ও মিনতিদির কথাগুলোর প্রতিধ্বনি হয় মনের ভিতর। তুমি সত্যি খুব ভাগ্যবতী, এমন একজন স্বামী পেয়েছ, যার চোখ শুধু তোমার ভেতরেই ভালোবাসা খুঁজে ফেরে। এই কথাগুলো অরুণিমাকে নতুন করে সাহস আর আনন্দ দেয়। সে বুঝতে পারে তার এই যাত্রা শুধু তার একার নয়, এ এক সম্মিলিত ভালোবাসার ফল। অর্কর যত্নের ত্রুটি নেই। প্রতিদিন সকালে পছন্দের ফল কেটে এনে দেয়, খেতে না চাইলে জোর করে নিজের হাতে খাইয়ে দেয়। পরিমাপ মতো জল খাওয়ানো, সে বোঝে এই সময় মুড সুইং হয়। সময় সময় অনেক কিছুই ইচ্ছে করে না। অর্ক অফিস থেকে ফিরে নানা রকম গল্প করে, অনুর মন ভালো রাখার চেষ্টা করে। অনামিকা রাতে অর্কর বুকে মাথা রেখে ফিসফিস করে বলে, ভাগ্যি করে এমন স্বামী পেয়েছি। আর এই কথাটি যেন তাদের প্রেমের সবচেয়ে সুমধুর সুর হয়ে বাজে। দেখতে দেখতে অনামিকার গর্ভের 8 মাসে পড়ল। শরীরটা একদমই ভালো যাচ্ছে না, কিন্তু শাশুড়ি মায়ের হুকুম, রাতের খাবার তাকেই তৈরি করতে হবে। আজকাল রান্না করতে গেলেই অনামিকার দম বন্ধ হয়ে আসে। পেটের ভারে গ্যাসের সামনে বেশি ঝুঁকে কাজ করা কষ্টকর। সেদিন রাতে রুটি বানাতে গিয়ে অনামিকা রীতিমতো ঘেমে নিয়ে একসা। রুটি বেলার সময় একটু চাপ দিতে গেলেই পেটে টান লাগছে, পেট গুলিয়ে আসছে। তবু নীরবে অনামিকা, অযথা কাউকে টেনশন দিতে চায়নি। ঠিক সেই মুহূর্তে চা খেতে রান্নাঘরে আসে অর্ক। স্ত্রীকে ওই অবস্থায় দেখে তার মন কেঁপে ওঠে। অর্ক স্নেহভরা চোখে বলে, অনামিকা, তুমি বেরিয়ে এসো রান্নাঘর থেকে। দেখো তো কি অবস্থা হয়েছে, এত ঘামছো, পেটটা একদম গ্যাসের কাছে এসে যাচ্ছে। আমি বরং আজ থেকে রুটি কিনে নিয়ে আসি। আর তো 1 মাস পরে তোমার ডেলিভারি, দরকার নেই এত কষ্ট করার। ছেলের এই কথায় ছায়াদেবীর নিজের পুরনো দিনের কথা মনে পড়ে যায়। ছায়াদেবী পুরনো স্মৃতি রোমন্থন করে দুঃখে ভুরু কুঁচকায়। ব্যঙ্গ মিশ্রিত কণ্ঠে বলে, আমি তো আছি আর কি, আমার কপাল, বুঝলি, আমার কপাল। কোনোদিন কেনা রুটি খেয়েছিস তোরা? দেখো দেখো কাণ্ড, এইটুকু কষ্টের জন্য রুটি কিনতে হবে? আমাদের বেলায় তো কেউ দেখতো না, এমনকি তোর বাবাও কিছু বলতো না। ভারী কাজ করে শরীর শক্ত করতে হতো, তাতে নাকি ডেলিভারি সহজ হয়। এখন হয়েছে যত সব আদিক্ষেতা। ছায়াদেবীর কথায় অনামিকার চোখ ছলছল করে ওঠে, কিন্তু অর্ক মায়ের দিকে অত্যন্ত শান্ত ও শ্রদ্ধাপূর্ণ দৃষ্টিতে তাকান। অর্ক ধীর স্থির কণ্ঠে বলে, মা, তুমি ঠিক বলেছ, তোমার সময়টা অনেক কঠিন ছিল, তোমার কষ্টটা আমি বুঝি। কিন্তু এখন আর সেই সময় নেই। আর মা, ভালোবাসার যত্ন নেওয়াটা আদিক্ষেতা নয়, ওটা প্রয়োজন। যখন প্রযুক্তি আর সুযোগ আছে, তখন কেন আমি আমার স্ত্রীকে কষ্ট করতে দেব? অর্ক এক মুহূর্ত বিরতি নিয়ে অনামিকার হাতটা ধরেন এবং ছায়াদেবীর দিকে তাকিয়ে বলেন, মা, তুমি যে যুগে বড় হয়েছ, তখন হয়তো স্বামীরা ভালোবাসার ভাষা হিসেবে মুখে কিছু বলতো না। হয়তো তাদের খেয়াল রাখার সুযোগ ছিল না, বা তারা জানলেও তাদের লজ্জা, এই শব্দটি তাদের মুখ বন্ধ করে রাখত। সমাজটাই ওই রকম ছিল। কিন্তু তোমার নাতি বা নাতনি সুস্থ থাকুক, তার মা ভালো থাকুক, এটা যেমন তোমার চাওয়া, আমারও চাওয়া। আর তুমি যে বলছো বাবা কিছু বলতো না, আমি প্রমাণ করতে চাই যে আমি বাবার চেয়েও এক কদম এগিয়ে থাকতে পারি। বাবা ও মায়ের প্রতি আমার ভালোবাসা আছে, কিন্তু স্ত্রীর প্রতি আমার দায়িত্বও আছে। অনামিকার সামান্য কষ্ট আমার কাছে বড় মনে হয়। আজকের যুগে আমার এই সামান্য খেয়াল রাখাটা জরুরি বলে আমি মনে করি। তাতে বাইরের লোক কে কি বলল আমার যায় আসে না।
কিন্তু তোমরা তো কাছের লোক। অর্ক সঙ্গে সঙ্গে অনামিকাকে আলতো করে সরিয়ে নিয়ে বলেন, তুমি ডাইনিংয়ে গিয়ে বসো, আমি অনলাইনে অর্ডার দিয়ে দিচ্ছি। অর্ক দেখল অনেক সময় লাগবে বলছে অনলাইনে, না থাক, আমি নিজেই কিনে আনছি। ছায়াদেবী ছেলের এই যুক্তিপূর্ণ ও ভালোবাসাময় কথা শুনে আর কোনো উত্তর দিতে পারেন না। তিনি বুঝতে পারেন যুগের সঙ্গে স্বামিত্বের ধারণাও পাল্টেছে। তার স্বামীর নীরব ভালোবাসা হয়তো একরকম ছিল, আর তার ছেলের প্রকাশভঙ্গি আরেক রকম। ছায়াদেবী নিজের দৃষ্টিভঙ্গি পাল্টে নিল। একদিন রাতে শাশুড়ি হঠাৎ জল খেতে এসেছে। এত রাতে ঘরে আলো জ্বলছে দেখে দরজার সামান্য ফাঁক দিয়ে এই দৃশ্য চোখে পড়ল। অর্ক অনামিকার কপালে ও পেটে হাত বুলিয়ে সুর করে গাইছে, ঘুমিয়ে থাকো খোকা খুকি, স্বপ্নের গভীরে তোমার অপেক্ষায় এই জগৎ রয়েছে। অর্কের সেই গভীর মনোযোগ আর ভালোবাসা দেখে শাশুড়ির চোখে জল এসে যায়। মনে মনে ভাবেন, এদের ভালোবাসা অটুট থাকুক, এদের আশা যেন পূর্ণ হয়। তার মনে পড়ে যায় তার স্বামীর হয়তো অতটা সময় ছিল না, কিন্তু তিনিও যে কম ভালোবাসতেন তা নয়। পরিস্থিতি আর সময়ের ফারাকটা তিনি বুঝতে পারেন। পরদিন সকালে শাশুড়ি নিজের হাতে অনামিকাকে তার সবচেয়ে প্রিয় পদ ডালপুরি করে খাওয়ালেন। অরুণিমা অবাক, আরও বলেন, পরশু তোমার শ্বশুরকে বলেছি কচু শাক আর লোটে মাছ আনতে। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, লোটে মাছের ঝুড়ো করব। তোমার তো খুব পছন্দের, আমি জানি। শাশুড়ি মমতাময় সুরে মাথায় হাত বুলিয়ে বললেন, আমার কথায় রাগ করিস না রে মা, আমার জীবনের দুঃখের কথা মনে পড়ে গেছিল, তাই অজান্তেই মুখ দিয়ে বেরিয়ে গেছিল। আসলে এই সময়টা বড় নরম, তোর শরীরও যেমন মনটাও তেমন, আর আমার খোকাও তোকে বড্ড ভালোবাসে। আমারও নাতি নাতনির মুখ দেখার তর সইছে না। ছেলে ও বউ সুখে থাকবে, নাতি হোক বা নাতনি যেটাই হোক সুস্থ হোক। অনামিকা সেই স্পর্শে অনুভব করেন বরফের মতো জমে থাকা শাশুড়ির মনটা গলতে শুরু করেছে। অনামিকার মনটা অনেক হালকা হয়ে যায়। সে শাশুড়িকে জড়িয়ে ধরে। প্রতিদিন একটি দিনলিপি লিখত সে। যখন থেকে সে জানতে পারে সে মা হতে চলেছে, ডায়েরির পাতায় সব লিখে রাখে অনামিকা। দেখতে দেখতে গর্ভাবস্থার শেষ মাস চলে আসে। গর্ভাবস্থার শেষ মাসগুলোই অনামিকার মায়ের কথা খুব মনে পড়ে। মনে হয় মা কাছে থাকলে হয়তো তার আরও ভালো লাগতো। স্বামী যত্নের ত্রুটি না থাকলে ওর মা এই বিষয়ে বেশি অভিজ্ঞ। মাকে জিজ্ঞেস করেছিল, তোমার কি কি সিমটম দেখা গেছিল যখন তোমার শেষ মাসের শেষ দিন? একদিন রাতে ফ্রেঞ্চ টোস্ট খাওয়ার বায়না সেরে স্বামীর কোলে মাথা রেখে অনামিকা মাকে ফোন করে। অনামিকা আধো আধো গলায় বলে, মা, তোমার কেমন হয়েছিল গো? আমার তো সারাদিন খালি এটা ওটা খেতে ইচ্ছা করে, আর রাতে ঘুমোতে গেলেই তোমার কথা মনে পড়ে। তোমার তো এত যত্ন নেওয়ার কেউ ছিল না, তখন অন্যরকম ছিল। তবুও তোর বাবা যতটা সম্ভব হয় এই অর্কের মতোই আমার খেয়াল রেখেছে। তোর ঠাকুমা পিসি সবাই আমাকে যত্ন করত, তাই তো তোর বাবাকে এতটাও চিন্তা করতে হতো না। এমনকি তোর দাদুও খুব খেয়াল করত। বৌমা, আজ বাজার থেকে কি আনবো বলো? কি খেতে ইচ্ছে করে? অল্প বয়সে বিয়ে হয়েছিল, তুই তখন পেটে। শ্বশুর মশাই বলতেন, এই সময় এত লাফালাফি ঝাপাঝাপি করতে নেই বৌমা। তোর দিদিমাকেও তোর মতো এমনি জিজ্ঞেস করেছিলাম, সে বলতো মা আরো বলেছিল। বেবির সৃষ্টি থেকে পূর্ণাঙ্গ গঠন পর্যন্ত প্রত্যেকটি দিন নতুন অনুভূতি হয় যে। মাসের শেষ দিনটি সেটা কোনো মায়ের কাছে ভুলবার নয়, আনন্দ ও ভয়ের সন্ধিক্ষণের মুহূর্ত। অনামিকার মা বলেছিল মায়ের জল ভেঙে গিয়েছিল। মা কি সহজে বলেছিল, কিন্তু ফোনের শেষে অনামিকার মনে হলো ওটা নাকি অ্যামনিওটিক ফ্লুইড। শুধু একটা জৈবিক ঘটনা নয়, ওটা হলো প্রকৃতির নীরব ডাক, তোমার সন্তান এইবার আসছে সব বাঁধ ভেঙে। মা এটাও বলেছিল তোর বাবা সেদিন খুব ভয় পেয়েছিল, মনে হচ্ছে প্রকৃতি যেন অপেক্ষা করেছিল। তারপর একসঙ্গে আনন্দ আর ভয় মিশিয়ে সেই ঘোষণা করেছিল, তোর জন্ম হলো।
ফোনটা রেখে অনামিকা অর্কর দিকে চেয়ে বলে, এখন আমার খুব ভয় হয়। আমার যদি জল ভাঙে তুমি কাছে থাকা সত্ত্বেও কি আমি ভয় পাবো? অর্ক অনামিকার থুতনি ধরে নাড়িয়ে দিয়ে বলে, ধুর বোকা, সমস্ত ব্যবস্থা করা আছে। তুমি ভুলে যাচ্ছ, আমরা তো হাসপাতাল থেকে কেনা বেবি আসার গাইড বুকটাও শেষ করেছি, তাই না? ঈশ্বরকে ডাকো, আর আমি তো আছি, ভয় কিসের? শোনো, একটা সৃষ্টির আগমন বার্তা বহু আগেই ঘোষণা হয়ে গেছে। সৃষ্টিকর্তাই তার সৃষ্টির সুস্থভাবে আসার পথ তৈরি করে দেবেন। শুধু তার কাছে আমাদের প্রার্থনা পৌঁছে দেব। ঈশ্বর নিশ্চয়ই আমাদের প্রার্থনা শুনবেন। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।